জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে কি ঘটছে এই মুহূর্তে সবকিছু নিয়েই আমাদের আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি শামীমা রহমান শাম্মী। ফেব্রুয়ারির আগেই জাতীয় নির্বাচন সম্ভব, লন্ডন থেকে ফিরে জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বললেন, রোজার আগে নির্বাচনে জনগণের যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়েছে। মনে হয় বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা ছিল যে দ্রুততম সময়ে, বিশেষ করে রোজার আগে, রমজানের মাস, এটা আমাদের একটা সংযমের মাস এবং ধর্মীয় অনুভূতির মাস। তার আগে যে জনগণের নির্বাচনের যে প্রত্যাশা ছিল সেটা পূরণ হয়েছে আমি মনে করি। সেদিক থেকে তো আমি মনে করি এটা সফল একটা আলোচনা হয়েছে। এবং বাংলাদেশের সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের বিশেষ বিশেষ সন্ধিক্ষণে আমাদের যে ঐক্যমত হয় সেটা হচ্ছে আমাদের একটা ভালো দিক দেশের জন্য। লন্ডন বৈঠকের পর দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সোমবার বাংলাদেশের নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুকের সাথে বিএনপির বৈঠক শেষে কথা বলেন তিনি। কূটনৈতিক বৈঠকটিতে অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী সদস্য শামা উবায়েদ। বৈঠকে ব্যবসা বাণিজ্য ও শিক্ষার মান উন্নয়নে একসাথে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠায় যুক্তরাজ্য বাংলাদেশকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। পরে ব্রিফিংয়ে মঈন খান প্রতিহিংসার রাজনীতি থেকে সবাইকে বের হয়ে আসার আহ্বান জানান। আসলে কিন্তু বাংলাদেশের একটা গুণগত পরিবর্তন হয়েছে, এটা কিন্তু অস্বীকার করা বিএনপি কিন্তু প্রতিহিংসার রাজনীতি বিশেষ করে, সেটাকে মানুষের প্রতি হোক বা কোনো রাষ্ট্রের প্রতি হোক। আমরা একটা উদারনৈতিক রাজনৈতিক দল, আমরা মধ্যপন্থী রাজনৈতিক দল। এখানে একটা মানুষ যত দোষী দেখ বিএনপিকে, আসলে কিন্তু দোষ দেওয়ার কোনো যুক্তি নাই। এক মাসের মধ্যে গুম বিষয়ক আইন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সকালে সচিবালয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনের গুম বিষয়ক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন তিনি। আমরা গুম বিষয়ক যে আইন করব, সেই আইনের অধীনেও আমরা একটা খুব শক্তিশালী কমিশন গঠন করার ইচ্ছা রাখি। একটা তো ধরেন এখনই আমাদের আইনটা ওনারা পরীক্ষা করে দেখবেন, আমাদেরকে সাহায্য দিবেন, মানে দিবেন, বুদ্ধিবৃত্তিক সাহায্য দিবেন, ইনপুট দিবেন। তারপর ভবিষ্যতে যদি দরকার হয় আমাদের যে গুম বিষয়ক যে কমিশন হবে, সেই কমিশনের জন্য যদি প্রয়োজন হয় আমরা লজিস্টিক সাপোর্ট বা টেকনোলজিক্যাল সাপোর্ট নিতে পারি। আগামী এক সপ্তাহের মধ্যে মানবতা বিরোধী অপরাধের মামলায় আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে হাজির হতে ইংরেজি ও বাংলা পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরই মধ্যে শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় অভিযোগ দাখিল হয়েছে। সেই অভিযোগ আমলে নিয়ে আজ শুনানির জন্য দ্বিতীয় দিন ধার্য ছিল। চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে জানান, মানবতা বিরোধী ওই মামলায় ৩ আসামির একজন হাজির হলেও বাকি ২ আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিবেদনে উল্লেখ করে তিনি বলেন, ৫ আগস্টের পর থেকেই তারা আত্মগোপনে চলে যান এবং প্রতিবেশী দেশে অবস্থান করতে পারেন। ট্রাইব্যুনালের এই পরিস্থিতিতে ইংরেজি ও বাংলা পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন। পরে ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর জানান, ২৪ জুনের মধ্যে আসামিরা হাজির না হলে তাদের অনুপস্থিতিতে বিচার শুরু হতে পারে। আগামী ২৪ জুন এই সংক্রান্ত আদেশের জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। প্রসিডিওর অনুযায়ী যেহেতু গ্রেপ্তার তাদেরকে করা যায়নি, সে কারণে আদালত আগামী এক সপ্তাহের মধ্যে তাদেরকে হাজির হওয়ার জন্য, অর্থাৎ এই আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে আগামী এক সপ্তাহের মধ্যে হাজির হওয়ার জন্য নির্দেশনা দিয়ে আদালতের এই আদেশটি দুটো বাংলাদেশের বহুল প্রচারিত পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার জন্য আদেশ দিয়েছেন এবং এই বিজ্ঞপ্তি অনুযায়ী তারা যাতে হাজির হন আগামী ২৪শে জুন তাদেরকে সেই বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ২৪শে জুনের মধ্যে তারা যাতে এই আদালতে এসে হাজির হয়ে এই বিচার প্রক্রিয়া মোকাবেলা করেন। আগামী ২৪শে জুন তারিখে পরবর্তী তারিখ নির্ধারিত হয়েছে।
ক্ষমতায় গেলে বিএনপি প্রত্যন্ত এলাকায় ছড়িয়ে থাকা প্রতিভাবানদের পৃষ্ঠপোষকতা করবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে চট্টগ্রামের বাঁশখালীতে ড্রোন নির্মাতা মোহাম্মদ আশির উদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এই মন্তব্য করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তরুণ ড্রোন নির্মাতা আশির উদ্দিনের গ্রামের বাড়ি পুইছড়িতে যায় রুহুল কবির রিজভী। কথা বলেন আশির উদ্দিন সহ তার পরিবারের সদস্যদের সাথে, দেখেন তার তৈরি ড্রোন। এ নিয়ে সে সময় নিজের তৈরি প্রযুক্তির বিভিন্ন দিক তুলে ধরেন তরুণ ড্রোন নির্মাতা আশির উদ্দিন। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা প্রত্যাশা করেন। সফলতার পাশাপাশি তুলে ধরেন বিভিন্ন প্রতিবন্ধকতার কথাও। তরুণ এই নির্মাতার কাজ এগিয়ে নিতে আর্থিক সহায়তা প্রদান করে আমরা বিএনপি পরিবার নামের সংগঠন। 2016 সাল থেকে শুরু করে বিমানের 6 শতাধিক মডেল ও বিভিন্ন মডেলের 10টি ড্রোন তৈরি করে আশির। বিস্ফোরক দ্রব্যের মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি সহ 9 জন। দুপুরে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল 14 এই রায় ঘোষণা করেন। এ সময় মামলার পর্যবেক্ষণে বিচারক বলেন, অভিযোগে সুনির্দিষ্ট কোনো প্রমাণ দেখাতে পারেনি রাষ্ট্রপক্ষ। মামলার এজাহারে বলা হয় 2013 সালে হরতালের সময় লেগুনায় পেট্রোল বোমা নিক্ষেপে 5 জন দগ্ধ হন। গাড়ি পোড়ানোর ঘটনায় বিএনপির প্রয়াত নেতা সাদেক হোসেন খোকা ও অ্যানি সহ 10 জনকে আসামি করা হয়। খালাস পেয়ে অ্যানি বলেন, বিএনপির অনেক নেতাকর্মী এখনও আওয়ামী লীগের দেয়া মিথ্যা মামলায় দিনের পর দিন আদালতে হাজিরা দিচ্ছেন। সরকারি চাকরি আইন সংশোধন অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে ফের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। সকালে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভবনের নিচে কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের ব্যানারে বিক্ষোভ ও সংক্ষিপ্ত সমাবেশ হয়। এ সময় পরিষদের নেতারা অধ্যাদেশ সংশোধন না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা দেন। এদিকে চলমান আন্দোলন ঘিরে সাংবাদিকদের প্রশ্নে আইন উপদেষ্টা বলেন, সরকারি কর্মচারী অধ্যাদেশ পুনর্বিবেচনার সুযোগ রয়েছে। এই সংক্রান্ত একটি সভা করে উপদেষ্টা পরিষদে পাঠানো হবে। ধৈর্য ধরে কর্মসূচি দেওয়ার আহ্বান জানান আইন উপদেষ্টা। আমরা আপনারা যারা আছেন তারা সামনে থাকবে। আমরা চট্টগ্রামে ফের বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। নতুন করে 9 জন সহ 18 জনের করোনা শনাক্ত হয়। কোভিড মোকাবেলায় প্রস্তুতি বাড়িয়েছে কর্তৃপক্ষ। আগে 2টি কোভিড ডেডিকেশন হাসপাতালের পাশাপাশি চট্টগ্রাম মেডিকেলে প্রস্তুত করা হয়েছে 50 শয্যার আইসোলেশন ওয়ার্ড। সোমবার সকালে করোনা মোকাবেলায় সার্বিক প্রস্তুতি দেখে সন্তোষ প্রকাশ করেন চট্টগ্রামের সিটি মেয়র। জানান, পরিস্থিতি মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আক্রান্তের সংখ্যা বাড়লে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে জোন ভিত্তিক ভাগ করে দেওয়া হবে। আর চট্টগ্রাম মেডিকেলের পরিচালক এরই মধ্যে করোনা শনাক্তের পরীক্ষা শুরুর তথ্য নিশ্চিত করেছেন। পরিস্থিতি মোকাবেলায় খুলনা মেডিকেলে প্রস্তুত রাখা হয়েছে 40টি আইসোলেশন বেড ও 10টি আইসিইউ বেড। তবে কিট সংকটে কিছুটা ব্যাহত হচ্ছে শনাক্তের কাজ। বারবার আবেদন করলেও মেলেনি নতুন কিট। এদিকে কিট সংকটে নরসিংদীর হাসপাতালগুলোতে এখনও চালু হয়নি কোভিড টেস্ট। রয়েছে আইসোলেশন এবং অন্যান্য সরঞ্জামের সংকটও। সিলেট থেকে হবিগঞ্জে ফেরার পথে চলন্ত বাসে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। পরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে ও বাস চালককে আটক করা হয়েছে। পুলিশ জানায়, রোববার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই কিশোরী বানিয়াচং উপজেলার বড় বাজার এলাকার বাসিন্দা ও ঢাকায় একজন গার্মেন্টস কর্মী। তিনি ঢাকা থেকে গ্রামের বাড়িতে ফিরছিলেন। শাস্তাগঞ্জে নামার কথা থাকলেও ঘুমিয়ে পড়ায় বাসটি সিলেট চলে যায়। পরে ঘুম ভাঙলে আবারও বানিয়াচং যাওয়ার উদ্দেশ্যে মা এন্টারপ্রাইজ নামের একটি বাসে ওঠেন ওই কিশোরী। এরপর বিভিন্ন স্টপেজে যাত্রী ওঠানামার পর শেরপুর এলাকায় পৌঁছলে বাসে ওই কিশোরী একা হয়ে পড়েন। এরপর চলন্ত অবস্থায় বাসের হেল্পার লিটন মিয়া এবং
পরে চালক সাব্বির মিয়া তাকে ধর্ষণ করে। বাসটি নবীগঞ্জের আউশকান্দি এলাকায় পৌঁছলে কিশোরীর চিৎকার শুনে স্থানীয়রা ও সেনাবাহিনী ও পুলিশে খবর দেয়। বর্তমানে ভুক্তভোগী কিশোরী হবিগঞ্জের সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কক্সবাজারের রামুতে যাত্রীবাহী বাসের সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষে নারী শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। সকাল ৮টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের রামুর রাশিদ নগর এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। জানা যায়, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী পূরবী পরিবহনের যাত্রীবাহী বাস ও ঢাকা থেকে কক্সবাজারগামী একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩ বাস যাত্রী নিহত হন। নিহতদের মধ্যে একজন পুরুষ, একজন নারী এবং একজন শিশু রয়েছে। এছাড়া আহত ৭ জনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এদিকে কুষ্টিয়া সদর উপজেলার বৃত্তিপাড়া এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে একজন মারা গেছেন। নিহত রাশেদুল ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের 2018-19 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বাগান মালিকদের লোকসান কমাতে নিলামে চায়ের ন্যূনতম মূল্য বাড়িয়েছে চা বোর্ড, যেখানে সমতলের প্রতি কেজি চা 170 আর চট্টগ্রাম ও সিলেটের চায়ের কেজি 245 টাকা নির্ধারণ করা হয়েছে। তবে চা বোর্ডের এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে সাপ্তাহিক চায়ের নিলাম বর্জন করেছে ক্রেতাদের একাংশ। ফলে আজকের নিলামে বেশিরভাগ চাই বিক্রি হয়নি। তাদের অভিযোগ, কোনো আলোচনা ছাড়াই নিলামে চায়ের ন্যূনতম মূল্য 50% বাড়ানো হয়েছে, যা অস্বাভাবিক ও অযৌক্তিক। গেল বছর প্রথমবারের মতো চায়ের ন্যূনতম মূল্য 160 টাকা নির্ধারণ করা হয়। ঈদুল আজহার ছুটির আগে গত 4 জুন এবছর প্রায় 10 টাকা থেকে 85 টাকা পর্যন্ত বাড়িয়ে লিকার রেটিং অনুযায়ী চায়ের ন্যূনতম মূল্য নির্ধারণ করে চা বোর্ড, যা আজ থেকে কার্যকর হচ্ছে। এবার ঈদুল আজহায় 379টি সড়ক দুর্ঘটনায় 390 জন নিহত ও 1182 জন আহত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সকালে ঢাকার রিপোর্টার্স ইউনিটে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় সংগঠনটি। বিগত ঈদের তুলনায় এবারের ঈদুল আজহায় সড়ক দুর্ঘটনা বেড়েছে 22.5%। বেড়েছে হতাহতের সংখ্যাও। সড়ক পথের পাশাপাশি রেলপথে 25টি দুর্ঘটনায় 25 জন নিহত ও 12 জন আহত হয়েছে বলেও দুর্ঘটনা মনিটরিং সেলের প্রতিবেদনে জানানো হয়। এদিকে নৌপথে 11টি দুর্ঘটনায় 12 জন নিহত ও 6 জন নিখোঁজ রয়েছে। এ সময় ঈদের যাতায়াত ব্যবস্থাপনা ঠিক করতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়ার দাবি জানায় যাত্রী কল্যাণ সমিতি। পাশাপাশি দুর্ঘটনা রোধে প্রশিক্ষিত দক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন নিষিদ্ধ সহ সড়ক আইনের সুশাসন নিশ্চিত করার উপর জোর দেয় সংগঠনটি। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বিআরটিএ, সেনাবাহিনী, পুলিশ সহ সরকারি সংস্থাগুলোর তৎপরতা দৃশ্যমান থাকলেও মানুষের দুর্ভোগ লাঘব করা যায়নি। প্রিয় বন্ধুরা, পবিত্র ঈদুল আজহায় সারা দেশে 379টি সড়ক দুর্ঘটনায় 390 জন নিহত হয়েছে, 1182 জন আহত হয়েছেন। একই সময়ে রেলপথে 25টি ঘটনায় 25 জন নিহত এবং 12 জন আহত হয়েছেন। ইসরায়েলি আক্রমণে রোববার ইরানের গোয়েন্দা প্রধান মোহাম্মদ কাজেমি ছাড়াও 2 জেনারেল নিহতের পর সোমবার পাল্টা আক্রমণের তীব্রতা আরও বাড়িয়েছে ইরান। তেল আবিব, জেরুজালেম, হাইফা সহ বেশ কয়েকটি জায়গায় আঘাত হেনেছে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র। এতে হাইফার তেল শোধনাগার ও তেল আবিবে থাকা মার্কিন দূতাবাস ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। নতুন করে আরও 8 জন সহ ইসরায়েলে নিহত বেড়ে 20 জন ছাড়িয়েছে। অন্যদিকে ইরানের নিহত বেড়ে 2 শতাধিক। এই অবস্থায় ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন IRGC। যদিও পারমাণবিক অস্ত্র তৈরির কোনো ইচ্ছা তেহরানের নেই বলে আবারও জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শেষ করছি এখন চারদিকের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।